স্ট্রাকচার অফ সেন্টেন্স আমরা আগে থেকে ছোটোবেলা থেকে যা পড়ে আসছি যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার কীরকম হয়, মানে গঠন কীরকম হয়, কি কি উপাদান থাকে, এই তো এই ক্ষেত্রে আমি ক্লাসের শুরুতেই আবারও বরাবরের মতো একটা কথা বলি যে আমরা যা জানি তা ভুল আর যা খাই তা ভেজাল, এই কথা 100% নির্ভেজাল। আজকে আবারও সেটা আরেকবার প্রমাণিত হবে। আমরা শিখে এসেছি এরকম যে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব, তারপরে থাকবে অবজেক্ট এবং তারপরে যা থাকে সেটাকে আমরা বলে থাকি এক্সটেনশান। এই তো শিখে আসছি, তাই তো? হ্যাঁ, যা লাও তাই কদু। কিন্তু আজকে আমরা একটু ভিন্নভাবে শিখবো। দেখি যে এই এক্সটেনশান জিনিসটা কি। এক্সটেনশান মানে তো অতিরিক্ত, তাহলে অতিরিক্ত জিনিসটা কি এটা জানতে হবে, ঠিক আছে? এবার আজকে এটা আমাদের ট্র্যাডিশনাল পদ্ধতি, ঠিক আছে? এটা আমরা কি পদ্ধতি? ট্র্যাডিশনাল। এবং এটাকে আমরা ভুলও বলতে পারি। তো আমরা মডার্ন ইংলিশ গ্রামার কি বলে বা প্রকৃতপক্ষে সেন্টেন্সের স্ট্রাকচার কি আমরা সেটা এবার দেখব। প্রথমেই হবে সাবজেক্ট, তারপরে সেই ভার্ব, তারপরে আমরা বলবো অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, এরপরে বলবো এম পি টি আর, সংক্ষেপে আমরা বলবো MPTR। কারো কাছে ভালো মার্কার আছে? এটা লিখছে না, MPTR। তাহলে এই যতগুলো উপাদান আছে এই সবগুলো উপাদানের মধ্যে একটা বস এলিমেন্ট আছে, মানে মাদার এলিমেন্ট, সেটা হচ্ছে ভার্ব। সেটা কি? ইউ ক্যান নট মেক এনি সেন্টেন্স উইদাউট ভার্ব। ভার্ব ছাড়া কি কোনো বাক্য তৈরি করা সম্ভব? সম্ভব না। তো সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হলো কি? ভার্ব। তো সবসময় বাক্যে আমরা যখন একটা ট্রান্সলেশন করব তখন সবার আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে ওই বাক্যের ভার্ব কোনটা, ক্রিয়াপদ কোনটা, ঠিক আছে? এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে আমাকে চিনতে হবে কাকে? সাবজেক্টকে। কাকে চিনতে হবে? সাবজেক্টকে। তাহলে সাবজেক্টকে কিভাবে চেনা যায়? ভাবকে প্রশ্ন করতে হবে। কিভাবে প্রশ্ন করব? যেমন আমি ভাত খাই। যেমন আমি ভাত। হু দ্বারা কোশ্চেন করতে হবে। কি দ্বারা কোশ্চেন করতে হবে? হু। আর বাংলায় বললে বলবো কে। অর্থাৎ যেটা বাংলায় যদি বলি যেটা কর্তৃকারক, হ্যাঁ, যেটা কর্তৃকারক সেটাই হলো বাক্যের সাবজেক্ট, সেটাই বাক্যের সাবজেক্ট। ইয়েস। তাহলে মায়াপা বললো যে সবসময় সাবজেক্ট খুঁজে বের করতে হবে, তাই না? তাহলে আমি এখন যদি বলি যে আমাদের গ্রামে 3টি মসজিদ আছে, লিখেন তো বাক্যে। বা 3টি স্কুল আছে, আমাদের গ্রামে 3টি স্কুল আছে। আছে, লিখেছেন? বলেন তো এই বাক্যের সাবজেক্ট কোনটা? আমাদের সাবজেক্ট না, কোনোটাই না। এই বাক্যের সাবজেক্টই নেই। সাবজেক্ট যে সবসময় থাকবে এইটাও চিন্তা করা যাবে না। সবসময় থাকবে কে? ভার্ব থাকবে, সাবজেক্ট নাও থাকতে পারে। সাবজেক্ট যখন থাকবে না তখন সেখানে দেয়ার অথবা ইট দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? দেয়ার অথবা ইট দিয়ে শুরু হবে। এটাকে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার অথবা ইন্ট্রোডাক্টরি ইট। ক্লিয়ার বিষয়টা? তাহলে সব সময় যে বাক্যে সাবজেক্ট থাকবে তাও না, সাবজেক্ট নাও থাকতে পারে। সাবজেক্ট ছাড়া ভার্ব হতে বাক্য হতে পারে, অবজেক্ট ছাড়া হতে পারে, কমপ্লিমেন্ট ছাড়া হতে পারে, MPTR এগুলো ছাড়াও হতে পারে। কিন্তু কি থাকতে হবে সব সময়? ভার্ব। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা যেহেতু সাবজেক্ট নাই সেহেতু কি দিয়ে শুরু করব? দেয়ার দিয়ে শুরু করব। লিখেন দেয়ার। দেয়ারের পরে কি হবে? ইজ হবে না আর হবে? বলেন তো কেন? কেন ইজ হবে? কেন আর হবে? স্কুল হলো 3টেই। যদি হতো একটি স্কুল আছে তাহলে আবার কি হতো? ইজ হতো। হ্যাঁ, তাহলে লিখেন দেয়ার আর স্কুলস। হ্যাঁ, 3 schools ইন আওয়ার ভিলেজ। আর যদি একটি হতো তাহলে কি হতো? ইজ হতো। তার মানে সাবজেক্ট ছাড়াও বাক্য, সাবজেক্ট ছাড়াও সেন্টেন্স কি হয়? হয়তো, তাই না? ওকে, থ্যাংক ইউ। তাহলে সাবজেক্ট আমরা সাবজেক্ট চিনতে পেরেছি তো? চিনতে পেরেছি? ওকে, থ্যাংক ইউ। এবার লিখেন দেখি যে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে।
লিখছেন? তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট নেই। তাহলে এখানে সাবজেক্ট না থাকলে ওই যে ইন্ট্রোডাক্টরি কি দিয়ে শুরু হবে? ইট। বলেছিলাম যে সাবজেক্ট না থাকলে হয় দেয়ার দিয়ে আর না হলে ইট দিয়ে। তাহলে এখানে ইট দিয়ে শুরু হবে। তাহলে কি হবে? এটা এটা করতে পারেন দুইভাবে, হ্যাঁ। ইট রেইনস, আবার হতে পারে ইট ইজ রেইনিং, আবার হতে পারে ইট হ্যাজ বিন রেইনিং। ঠিক আছে, এই তিনটাই গ্রহণযোগ্য। আচ্ছা, এখন আমরা তাহলে সাবজেক্ট ছাড়া, সাবজেক্ট যখন না থাকবে তখন কিভাবে হবে সেটা তো আমরা বুঝলাম। তার মানে সাবজেক্ট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে সাবজেক্ট হতে গেলে বাক্যে কি দ্বারা কোশ্চেন করতে হবে? হু দ্বারা বা কে দ্বারা। এবার আসি অবজেক্ট। এবার কি আসবো? অবজেক্ট। তাহলে অবজেক্ট, এবার একটা বাক্য লিখেন তো আপনারা। বাক্যটা হচ্ছে যে আমি বাড়ি যাই, বাড়ি যাই। তাহলে ইংলিশে ট্রান্সলেট করলে কি হবে? আই গো হোম। টু হবে না, হ্যাঁ, টু হবে না, আই গো হোম। ওকে, তো বলেন তো এই বাক্যের ভার্ব কোনটা? এখানে বাংলায় আসি, ক্রিয়াপদ কি? যাই। তাহলে যাওয়ার ইংলিশ কি? গো। গো এখানে ভার্ব। তাহলে হু গো হোম, কে বাড়ি যায়? আমি। তাহলে আইটা কি? সাবজেক্ট। আর এটাই হলো কর্তৃকারক বাংলায়। আচ্ছা, বাংলাতে না যায়, বাংলা যেদিন পড়াবো সেদিন, ঠিক আছে। আচ্ছা, বাংলায় তাহলে এটার নাম কি? কর্তৃকারক। কি কারক? কর্তৃকারক, হ্যাঁ। কে যায়? আচ্ছা, তাহলে ইংলিশে তাহলে হু গো হোম, কে যায়? তাহলে হুর অ্যান্সার যেহেতু আই, সেহেতু এই আইটা হচ্ছে এখানে সাবজেক্ট। ক্লিয়ার বিষয়টা? আর গো কি? ভার্ব। হুম কি? হুম হলো অবজেক্ট। হুম কি? আবার বলেন, হুম কি? এটা ডাহা ভুল, এটা ডাহা ভুল, ঠিক আছে। কেন ভুল সেটা আমি বলছি, ওই জন্যই বলছি লাইফ চেঞ্জিং ক্লাস, ঠিক আছে। আচ্ছা, পার্টস অফ স্পিচ এবার আইডেন্টিফাই করি। বলেন তো আই কোন পার্টস অফ স্পিচ এই বাক্যে? আই নাউন, আই প্রোনাউন। গো কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। আর হোম কোন পার্টস অফ স্পিচ? হোম হলো নাউন। হোম কি? হোম কি? হোম নাউন, বাট এই বাক্যে নাউন না। তাহলে কি সেটা জানতে হলে বাকি আমাদের ক্লাস করতে হবে, ঠিক আছে। তাহলে কি এটা জানতে হলে আমাদের কি করতে হবে? এই ক্লাসটা কন্টিনিউ করতে হবে এবং অ্যাটেন্টিভলি করতে হবে। ওকে, আমরা এবার সামনে আগাই। অবজেক্ট, আমরা কি শিখছিলাম? এবার পড়ছিলাম অবজেক্ট। একটা বাক্যে অবজেক্ট চিনতে হলে আমাদের এই ভার্বকে, তাহলে এই ভার্ব আর সাবজেক্টের মধ্যে যে রিলেশন সেটা হলো কি? হু এর রিলেশন। কিসের রিলেশন? হু। এই অবজেক্ট আর ভার্ব এর মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা হচ্ছে হোয়াট এবং হোম। কার রিলেশন? অথবা হোম। অর্থাৎ ভার্বকে যদি আমরা হোয়াট অথবা হোম দ্বারা, অর্থাৎ কি অথবা কাকে, কি অথবা, এই প্রশ্ন, এই দুইটা দ্বারা যদি আমরা প্রশ্ন করি এবং সেই প্রশ্নের উত্তর পাই, তবেই সেটা অবজেক্ট, না হলে অবজেক্ট নাই। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমি বলেছি যে অবজেক্ট না থাকলেও কিন্তু কি হবে? বাক্য হবে। এবার লিখেন তো, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। বাবা আমাকে একটি কলম দিয়েছেন। বাবা আমাকে একটি কলম দিয়েছেন, ঠিক আছে। তাহলে সব সময় বাক্যে ভার্ব খুঁজতে হবে। কি খুঁজতে হবে? ক্রিয়াপদ খুঁজতে হবে। এখানে ক্রিয়াপদ কোনটা? দিয়েছেন, দিয়েছেন। তাহলে কে দিয়েছে? আচ্ছা, সহজ করে বলি, দিয়েছেন না বলে দিল বলি, হ্যাঁ। তাহলে প্রেজেন্ট টেন্সেই থাক, দিল, ঠিক আছে। কলম দিল, তাহলে দিল। তাহলে দেওয়ার ইংলিশ কি? গিভ। দেওয়ার ইংলিশ কি? গিভ। ওইটা আগে লিখে নেব, ঠিক আছে। কে দিল? কে দিল? বাবা। তাহলে এই বাক্যের সাবজেক্ট কে?
এই বাক্যের সাবজেক্ট কে? বাবা। তাহলে মাই ফাদার কেন আসবে? বলছি কি আমার বাবা, তা তো নাই। তাহলে বাবার ইংলিশ কি? ফাদার। তাহলে শুধু ফাদার হবে, শুধু কি হবে? ফাদা, 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 দার না, র উচ্চারণ হবে না, ওকে? হ্যাঁ, ফাদার। তাহলে গিভ, কিন্তু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য কি লাগলো? গিভস, গিভস। এবার খেয়াল করেন, তাহলে হয়ে গেল বাবা হলো, দিল হলো, ঠিক আছে? কাকে দিল? আমাকে দিল, হ্যাঁ। আর আর কি দিল? একটি দিল। তাহলে এখানে দুইটারই উত্তর পাওয়া যাচ্ছে, দুটারই উত্তর পাওয়া যাচ্ছে না? কি এবং কাকে। তাহলে এই দুটাই দিল। আচ্ছা, তাহলে কি হবে বলেন তো? ফাদার গিভস মি আ ফ্যান। যদি আমি লিখতাম এরকম, ফাদার গিভস আ পেন মি, হতো? কেন হবে না? না, দিল। ওই ল, লা, লেম, মেম এগুলা বললে ওগুলা হচ্ছে আমরা শিখে আসছি। ওই পন্থায় যদি শেখেন তাহলে হচ্ছে ওই পন্থায় শেখাও যাবে না, শেখানোও যাবে না। এটা কনসেপ্ট, মানে দিল মানে কি এখনই দিল, প্রেজেন্ট টেন্সের ঘটনা, ঠিক আছে? দিলেন, দিয়েছিলেন, তাহলে তখন তো পাস্ট টেন্সে চলে যাবে, ঠিক আছে? ওই শেষের বর্ণ দেখে চেনা ওগুলো একদম খুবই ফান্ডামেন্টাল বিষয়, ওগুলা শেখা যাবে না, আধুনিকভাবে শিখতে হবে। এখন প্রশ্ন আমার, তাহলে দেখেন, হু গিভস মি এ পেন, কে আমাকে দিয়েছে? ফাদার। ফাদার হলো কি? সাবজেক্ট। তাহলে হোয়াট ফাদার গিভস মি, ফাদার আমাকে কি দিল? এ পেন। এটা হলো একটা, তাহলে এটা একটা অবজেক্ট। আবার কাকে দিল? হুম গিভস মি এ পেন, কাকে দিয়েছে? আমাকে দিয়েছে, এটাও একটা অবজেক্ট, ঠিক আছে? এখন অবজেক্ট যেহেতু দুটাই, আমি যদি আগে এভাবে না লিখে যদি এভাবে লিখতাম যে ফাদার গিভস এ পেন মি, তাহলে হবে না? কেন হবে না? হবে না কেন? কেন এলোমেলো হবে? দুটাই অবজেক্ট, তাই না? তাহলে আমি এভাবে যদি লিখতাম তাহলে হতো না কেন? আচ্ছা, এখন মনে রাখেন কেন হবে না, তারও তো কারণ আছে নাকি? এমনি এমনি তো বলছি না, না হওয়ার পিছনে কি আছে? কারণ আছে। এই যে দেখেন, হোয়াট কোশ্চিনের উত্তর যেটা হয়, এটাও একটা অবজেক্ট, আবার হোম দিয়ে বললে সেটাও একটা অবজেক্ট। অবজেক্ট হলো দুই প্রকার। অবজেক্ট কয় প্রকার? দুই প্রকার। অবজেক্ট কয় প্রকার বলেন? দুই প্রকার। অবজেক্ট একটাকে বলে ডাইরেক্ট অবজেক্ট, একটাকে কি বলে? ডাইরেক্ট অবজেক্ট। আরেকটাকে কি বলা হয়? ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে মনে রাখতে হবে যে যেটা হুম কোশ্চিনের অ্যান্সার দেবে সেটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, আর যেটা হোয়াট কোশ্চিনের অ্যান্সার দিবে সেটা হলো কি? ডাইরেক্ট অবজেক্ট। তাহলে এই উল্টা পাল্টা হয়ে যাবে। যেমন ওই যে বাংলায় অর্ধমাত্রার বর্ণ 8টা না 10টা, না মাত্রাহীন 8টা না 10টা, যেরকম উল্টাপাল্টা হয়, এই ডাইরেক্ট আর ইনডাইরেক্ট এরকম উল্টাপাল্টা হবে, ঠিক আছে? এটা মনে রাখার একটা সহজ বুদ্ধি। মনে রাখবেন যে হুম মানে কি? ব্যক্তিবাচক না? ব্যক্তি মানে কি? মানুষ। আর হোয়াট মানে কি? বস্তুবাচক। তাহলে বললেন তো বস্তু বেশি ইউজফুল না মানুষ বেশি ইউজফুল? মানে কোনটার বেশি দাম বেশি? আর আমি বলি বস্তুর দাম বেশি। কি জন্য? দেখেন, বস্তুর কোনো ক্ষয় নাই, শুধু তার অবস্থার পরিবর্তন হয়। সাপোজ ধরেন একটা গাছ কেটে কাঠ হলো, কাঠ বস্তু হয়ে গেল। এবার কাঠ কি করলো? কাঠ দিয়ে ফার্নিচার করলো। ফার্নিচার 20 বছর ব্যবহার করার পরে ওটা কি করবে? তখন হলো পুরা খড়ি হিসাবে ব্যবহার করবে। খড়ি হিসাবে যখন ব্যবহার করলো তখন তো ওইটা দিয়ে একটা রান্না হলো, ওই ছাই হলো। ছাই দিয়ে কি করলো? দাঁত মাজলো, কিংবা থালা বাসন পরিষ্কার করলো, অথবা জমিতে খেতে দিল, ওই ক্ষেত আবার কি করলো? ফসল উৎপাদন করলো, ওই ফসল আবার খাইলো, খড় হলো, গরুয়ে খাইলো, ওই গরু আবার প্রোডাকশন দিল, গরুর গোবর হলো, আবার জমিতে দিল, ওই জমিতে খাবার ফসল হলো, মানে একটা রিসাইকেল থাকে। তাহলে এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি জিনিস বলেন? বস্তু। আর মানুষের একটু মূল্য কম, এই জন্য মানুষ ইনডাইরেক্ট। মানুষের একটু মূল্য কম, তাই মানুষ কি? ইনডাইরেক্ট। আর বস্তুর যেহেতু ক্ষয় নাই সেই জন্য বস্তু হলো কি? ডাইরেক্ট। এইভাবে মনে রাখবেন, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে বস্তুবাচক আর হলো ব্যক্তিবাচক। তাহলে ব্যক্তিবাচকটা সবসময় আগে আসবে, মানে ইনডাইরেক্ট অবজেক্টটা আগে আসবে আর ডাইরেক্ট অবজেক্টটা পরে যাবে। এটা মনে রাখতে হবে, হ্যাঁ? এই জন্য এটা হবে, আগে পিছে করা যাবে না। মানে ইনডাইরেক্ট অবজেক্ট সবসময় সামনে থাকবে। ইনডাইরেক্ট অবজেক্ট কোথায় থাকবে? সামনে থাকবে। তাহলে আমরা বুঝেছি?
ওকে, যদি বুঝে থাকি তাহলে খুবই ভালো। অবজেক্ট বুঝলাম। আচ্ছা, কমপ্লিমেন্ট আমি বোর্ডটা মেশাবো তো এটা এই জন্য আগে কমপ্লিমেন্টে পরে আসি। এই যে এখানে হোম কেন নাউন হবে, হোম কেন নাউন হবে না, আর কেন এটাকে অবজেক্ট বলা যাবে না, এবার সেই প্রশ্নের উত্তর দেই। সাইড টক কম করেন, কারণ আপনারা যে সাইড টকিং করবেন ওইটাও কিন্তু আবার রেকর্ড হয়ে যাবে, পরে আবার শুনতে খারাপ লাগবে, এই জন্য সাউন্ড কম করবেন। ওকে, আচ্ছা, হুম কেন এখানে নাউন হবে না, কেন অবজেক্ট হবে না, এবার এর উত্তর আপনাদের কাছেই আছে। হোম কেন অবজেক্ট নয় এই বাক্যে, কেন নাউন নয়, তার উত্তর আপনাদের কাছে আছে, অলরেডি আমি সেগুলো পড়িয়েছি। বলেন দেখি, থিঙ্কিং করে। কারণ এটা তো অবজেক্ট না। প্রশ্ন করেন, অবজেক্ট হতে গেলে হোয়াট অথবা হোম কোশ্চিনের অ্যান্সার দিতে হবে। সেটা কি দিচ্ছে এখানে? দিচ্ছে? এটা কি কোশ্চিনের অ্যান্সার দিচ্ছে? হোয়ার। কি কোশ্চিনের অ্যান্সার দিচ্ছে? হোয়ার। তাহলে হোয়ার মানে প্লেস বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? এই পি মানে কি? পি মানে প্লেস। পি মানে কি? প্লেস। তাহলে এই প্লেস যখন হবে তখন সেটা কি কোশ্চিনের অ্যান্সার দিবে? হোয়ার কোশ্চিন অ্যান্সার দিবে। এম মানে ম্যানার। এম মানে ম্যানার। ম্যানার মানে হচ্ছে, ম্যানার হলো হাউ কোশ্চিনের অ্যান্সার দেবে। আর টি হলো এখানে টাইম। টি কি? টাইম। এই হলো হোয়েন কোশ্চিনের অ্যান্সার দিবে। কোন কোশ্চিনের অ্যান্সার দিবে? আর আর ফর রিজন। আর ফর কি? হ্যাঁ, রিজন মানে বিকজ অফ বা কারণ, এই ধরনের অ্যান্সার উত্তর দিবে। ঠিক আছে, বিকজ অফ। আচ্ছা, এই তিনটা ইম্পর্ট্যান্ট। এম পি টি, ম্যানার প্লেস টাইম। ম্যানার প্লেস পার্টস অফ পিসের বিচারে এরা হবে অ্যাডভার্ব। পার্টস অফ পিসের বিচারে এরা কি? অ্যাডভার্ব। তাহলে ইন দিস সেন্টেন্স হেয়ার হুম ইজ অ্যাডভার্ব। বুঝা গেল? হোয়ার আই গো, কোথায় আমি গিয়েছিলাম। তাহলে হোম মানেও বাসা, আবার হাউস মানেও বাসা, তাই তো? পার্থক্য কি আছে? যা লাও তাই কদু। হ্যাঁ, হাউস হলো একটা ঘর, আর হোম মানে একটা অনেক বড় বাড়ি, এই তো? ঠিক আছে, ওকে। আচ্ছা, ধরেন আমি যে বাসাটায় থাকি সেইখানে হলো 4টা ইউনিট আছে। কয়টা ইউনিট আছে? 4টা ইউনিট আছে। এরকম 4টা ইউনিট আছে আবার প্রতিটা ফ্লোরে এরকম, তাহলে 4টা, 8তলা বাসা। কয়তলা? 8তলা। তাহলে 8তলার মধ্যে ধরেন এটা হলো 6 নাম্বার, আমি থাকি 6B না কি ই ই ই 6E, সরি E2 সরি আমারটা হচ্ছে E2। যাই হোক, তাহলে আমি মনে করেন এই ফ্ল্যাটে থাকি, এটা হলো আমার ফ্ল্যাট। ঠিক আছে, তাহলে আমি যখন বলবো আই গো হোম, আমি কি এই পুরোটাতে যাব নাকি আমি এই E2-তে যাব? E2-তে যাব। হ্যাঁ, এটা হাউস না, এটা হলো হোম। এটা মাই হোম। হোম মিনস রেসিডেন্স, মানে আমার বাড়ি, আমার বাসা বোঝাচ্ছে। ঠিক আছে, আমার রেসিডেন্স যেটা সেটা। কিন্তু যখন বলছি যে বাড়িটি নির্মিত হচ্ছে বা গৃহটি নির্মিত হচ্ছে, তখন কিন্তু আমাকে বলতে হবে যে দ্য হাউস ইজ বিং বিল্ড, তাই না? দ্য হাউস ইজ বিং বিল্ড, তার মানে বাড়িটি বা নির্মিত হচ্ছে বা গৃহটি নির্মিত হচ্ছে। তখন কি আমি একবারে E2 করতে পারবো না? আগে ফাউন্ডেশন হবে, তারপরে এই ফ্লোর, তারপরে এই ফ্লোর, তারপরে উপরে যাবে। বুঝে গেছে? তাহলে হাউস হলো এই পুরা বাড়ি, আর যখন আমি হোম বলবো তখন আমি যেখানে থাকি সেটা বোঝাবে। ক্লিয়ার বিষয়টা? এবার হাউস আর হোমের মধ্যে পার্থক্য বুঝে গেছে? তাহলে জন্মগতভাবে হাউস কিংবা হোম দুইটাই হচ্ছে নাউন, দুটোই কি? বাট একটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহার হবে সেটা ডিপেন্ড করবে সেন্টেন্সের উপরে। কার উপরে ডিপেন্ড করবে? তাহলে নাউনও কখনো ভার্ব হতে পারে, আবার ভার্বও কখনো নাউন হতে পারে, নাউন অ্যাডজেক্টিভ হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। সেটা ডিপেন্ড করবে কার উপরে? সেন্টেন্সের উপরে ডিপেন্ড করবে। তাহলে এই বাক্যে হোম কোন পার্টস অফ স্পিচ বলেন? অ্যাডভার্ব। কেন কেন কেন? এখানে ওই যে হোয়ার কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে, প্লেস বুঝাচ্ছে। প্লেস বুঝাচ্ছে কি? বুঝাচ্ছে প্লেস, স্থান বুঝাচ্ছে। ক্লিয়ার বিষয়টা? এখানে অ্যাডভার্ব। ওকে, এখন মনে রাখতে হবে আরেকটা জিনিস এখানে শিখে নিই, যেই সমস্ত ভার্বের অবজেক্ট থাকে তাকে বলে ট্রানজিটিভ ভার্ব। তাকে কি বলে?
ইনট্রানজিটিভ ভার্ব মানে বাংলায় বলে সকর্মক ক্রিয়া। কি ক্রিয়া? সকর্মক ক্রিয়া, মানে যার কর্ম আছে। আর যার কর্ম নাই তাকে বলে কি? অকর্মক ক্রিয়া। অকর্মার ঢিকি, হ্যাঁ, ইনট্রানজিটিভ ভার্ব অর্থাৎ অকর্মক ক্রিয়া, অকর্মার ঢেঁকি। অকর্মক ক্রিয়া আপনারা শোনেন মনোযোগ দিয়া, মানে যার কর্মপদ থাকে না। তাহলে এখানে গো কোন ধরনের ভার্ব? গো হচ্ছে ট্রানজিটিভ। 7 খণ্ড রামায়ণ পরে বলে সীতারামের মাসি। গো ইনট্রানজিটিভ ভার্ব। গোয়ের কি ওখানে অবজেক্ট ছিল? অবজেক্ট ছিল না, ওই জন্য ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে ওই গোয়ের পরে হুমকে আগে আমরা বলতাম এক্সটেনশন, কিন্তু এখন না, আমরা বলবো এমপিটি, ম্যানার, প্লেস, টাইম। একটা বাক্যে যদি 3টাই থাকে তাহলে তার সিকোয়েন্স হবে, আগে হবে ম্যানার, তারপরে হবে কি প্লেস, এবং তারপরে হবে কি টাইম। ঠিক আছে, বিষয়টা লিখেন যে নিজের ঢোল নিজেকে পেটায়। ঠিক আছে, ইরফান স্যার আমাদের প্রতিদিন আন্তরিকতার সাথে, আচ্ছা প্রতিদিন সকালে লিখেন। ঠিক আছে, প্রতিদিন সকালে ইরফান স্যার আমাদের প্রতিদিন সকালে আন্তরিকতার সাথে ইংরেজি পড়ান। ঠিক আছে, ইরফান স্যার আমাদের প্রতিদিন সকালে আন্তরিকতার সাথে ইংরেজি পড়ান। ঠিক আছে, এবার আমরা কি করব? এটা ট্রান্সলেশন করব। তাহলে প্রথমে সাবজেক্ট ভার্ব খুঁজতে হবে। এখানে ভার্ব কোনটা? পড়ান। তাহলে পড়ান অথবা পড়ানোর চেয়ে শেখান বললে আপনাদের জন্য সুবিধা হয়। হ্যাঁ, এই পড়ানো কিন্তু এখানে রিড বলা যাবে না, তখন কিন্তু টিসি বলতে হতো। তো আমরা শেখানো লিখলে আর একটু ভালো হবে। যাই হোক, তাহলে টিচ। তাহলে প্রথমে আমরা ওইটাই আগে লিখে নিই, টিচ। কোন ফর্ম যাবে সেটা পরে। তাহলে সাবজেক্ট কি? হ্যাঁ, কে পড়ায়? হু টিচ। হ্যাঁ, তাহলে তার নামই লিখি। ঠিক আছে, তাহলে সে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইএস লাগাই দিলাম। টিচার্স। কাদের শেখান? কাদের শেখায়? আমাদের। তাহলে কি হবে? আস। এইবার কি কি বাকি থাকলো? হয়েন, কখন শেখায়? প্রতিদিন সকালে। কখন শেখায়? প্রতিদিন সকালে। কেমন ভাবে শেখায়? তাহলে কখন শেখায়, এটা কি কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে? হয়েন। হয়েন। তাহলে কেমন ভাবে শেখায়? আন্তরিকতার সাথে। এটা হলো কি? ম্যানার। এটা কি? ম্যানার মানে হাউ কোশ্চেন অ্যান্সার দিচ্ছে। কি শেখান? এটা হোয়াট কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে। তাহলে আমরা সিকোয়েন্স হিসাবে আসি। সাবজেক্ট পাইলাম, ভার্ব দিলাম, তারপরে আস, ওই যে ব্যক্তিবাচক অবজেক্ট দিলাম। এবার বস্তুবাচক অবজেক্ট কি? ইংরেজি। তাহলে ইংলিশ আসবে। তাহলে টিচার্স আস ইংলিশ। ইংলিশ। এবার দেখেন কি কি আছে এখানে পাইলাম আমরা পাইলাম কি? হয়েন পাইলাম। হয়েন মানে কি? টাইম। টাইম ঠিক পাইলাম। তারপরে কি পাইলাম? ম্যানার পাইলাম। দুটো পেয়েছি। তাহলে এমপিটি। তাহলে আগে কোনটা আসবে? ম্যানার আসবে। আন্তরিকতার সাথে। তাহলে আন্তরিকতার সাথে ইংলিশ কি? কর্ডিয়ালি। তারপরে কি আছে? হয়েন। কখন? এভরি মর্নিং। বুঝা গেছে ট্রান্সলেশন কিভাবে হচ্ছে? তার মানে এই এমপিটি এখান থেকে যেই যদি 3টাই থাকে, যদি কয়টাই থাকে? 3টাই থাকে, তাহলে আগে আসবে ম্যানার, তারপরে প্লেস, তারপরে কি? টাইম। আর যদি 2টা থাকে তাহলে আগে এম তারপরে টি, আর যদি এম আর পি হয় তাহলে আগে এম তারপরে পি। এইভাবে কারণ থাকলে তারপরে কারণ আসবে। আমি কি বোঝাতে পারলাম? ওকে, ভালো লাগছে? আচ্ছা, এবার লিখেন তো যে মা
তার বাচ্চাকে প্রতিদিন, আচ্ছা, মা তার বাচ্চাকে ছাদ হতে প্রতিদিন মা তার বাচ্চাকে ছাদ হতে প্রতিদিন চাঁদ দেখান। স্যার ছাদ থেকে চাঁদ দেখায় না, আকাশের চাঁদ ছাদে উঠে দেখায়। হ্যাঁ, ছাদ থেকে মা তার বাচ্চাকে ছাদ থেকে প্রতিদিন চাঁদ দেখান। আমি দেখান বলছি। মা তার বাচ্চাকে ছাদ হতে প্রতিদিন চাঁদ দেখান। তাহলে হ্যাঁ, ট্রান্সলেট করেন। কে দেখায়? মা। লিখেন মাদার। তাহলে দেখান ভার্ব কোনটা এখানে? দেখানো। তাহলে দেখানোর ইংলিশ কি? শো। তাহলে শো এখানে কি হবে? শোস, এস হবে, তাই না? তাহলে হ্যাঁ, এবার কাকে দেখান? তার বাচ্চাকে। তাহলে হার চাইল্ড। লিখেন হার চাইল্ড। কি দেখান? তাহলে লিখেন দামন। তাহলে এখানে মনের আগে আবার দা লাগলো কেন? সাইলেন্ট। কোন সাইলেন্ট হবে? একে একে বলেন। আমি বলছি যে তাহলে কি হলো? মাদার শুজ হার চাইল্ড। মুন না বলে দামন কেন বলছি? মানে আর্টিকেল অনুসারে, তাই না? ওই যে চন্দ্র সূর্য গ্রহ দ্বারা আরও যত বিশ্ব ধারা, হ্যাঁ, এরকম একটা নিয়ম আছে আর কি। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে কি বসে? দা বসে আর কি। ঠিক আছে, পুশ করো।